2024 শেষ হয়ে গেল। 2024টা কেমন ছিল মাঠের ফুটবলে, বাংলাদেশের ফুটবলে কি কি সাফল্য এসেছে, কি কি সমস্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে। সবার আগে 2024 নিয়ে কথা বলতে গেলে 19 ডিসেম্বর সেই দিনটাই বাংলাদেশের ফুটবলের জন্য, ইনফ্যাক্ট শুধু 2024 নয়, হতে পারে বাংলাদেশের ফুটবল হিস্ট্রিতেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা দিন হয়ে রইল। হামজা চৌধুরী তিনি এদিন বাংলাদেশের হয়ে খেলার জন্য চূড়ান্ত অনুমোদনটা পেয়ে গিয়েছিলেন ফিফার থেকে। এরপর আমরা দেখেছি লাস্ট যে ম্যাচটা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে, হামজা চৌধুরীর লেস্টার সিটি যখন ম্যানচেস্টার সিটির এগেনস্টে মাঠে নেমেছিল, হামজা চৌধুরী রাইট সাইড থেকে একটা ক্রস করেছিলেন। তখন কমেন্টেটররা বলছিলেন বেঙ্গালি, অর্থাৎ বাংলাদেশের হয়ে চূড়ান্ত সিল সবকিছুই পেয়ে গেছেন হামজা চৌধুরী। যেই হামজাকে পাওয়া নিয়ে কত নাটক হওয়া, ফিফা থেকে আবারও কাগজপত্র চাওয়া, হামজার হচ্ছে পাসপোর্ট হয়ে যাওয়া, সবকিছুই কিন্তু এই 2024 সালেই হয়েছে। এরপর যখন 19 ডিসেম্বর আনুষ্ঠানিক অনুমোদনটা পেল, তখনই নিশ্চিত হয়ে গেল হামজা চৌধুরী এখন এই লাল সবুজ পতাকাধারীদের হয়ে মাঠে নামবেন আগামী বছর, অর্থাৎ 2025 সালে। শুধু মনে হয় ফুটবল নয়, বাংলাদেশের ওভারঅল স্পোর্টসের জন্যই 2024 সালে সবচেয়ে বড় ঘটনা কিন্তু এটাই। হামজা চৌধুরী খেলবেন কাদের সাথে? বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। সেই বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে 2024 সালটা কেমন গেল? 2024 সালটা কিন্তু 2023-এ যেমন যতটা সাকসেস এসেছিল, বাংলাদেশ সাফের সেমিফাইনালে খেলেছিল, অর্থাৎ ফুটবলের একটা রমরমা বছর ছিল 2023। তবে 2024 সালটা আদতে কিন্তু সেটা হয়নি। 2024 সালে বাংলাদেশ জিতেছে কেবল মাত্র 2টা ম্যাচ, সব মিলিয়ে বাংলাদেশকে খেলতে হয়েছে 8টা ম্যাচ, সেখানে মাত্র 2টা ম্যাচ বাংলাদেশের জয়, 6টা ম্যাচে হার। সেই 2টা ম্যাচের জয়ও কিন্তু এসেছিল ভুটান এবং মালদ্বীপ, এই 2টা দলের এগেনস্টে। সবচেয়ে কনসার্নের জায়গা হলো এই যে 8টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, এই 8টা ম্যাচের মধ্যে বাংলাদেশ গোল দিয়েছে কেবল মাত্র 3টা, বিপরীতে বাংলাদেশের গোল কনসিড করতে হয়েছে 15টা। হ্যাঁ, এখন কথা হতেই পারে বাংলাদেশ তো 2024 সালে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বড় বড় দলগুলোর সাথে খেলেছে। বাংলাদেশ ছিল বিশ্বকাপ বাছাই পর্বের সেকেন্ড রাউন্ডে, বাংলাদেশ টিকে ছিল। সেই সেকেন্ড রাউন্ডের যে ম্যাচগুলো ছিল বাংলাদেশের, সেখানে মার্চের উইন্ডোতে বাংলাদেশকে 2টা ম্যাচ খেলতে হয়েছিল। সেখানে ফিলিস্তিনের সাথে বাংলাদেশ ফিলিস্তিনের মাঠে যেটা ফিলিস্তিনের নিউট্রাল ভেন্যু ছিল, সেখানে যে খেলে বছরটা আসলে শুরু করেছিল 5-0 গোলের হার দিয়ে। এরপর ফিলিস্তিন যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশ কিন্তু বেশ পজিটিভ একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছিল। সেই ম্যাচটা এমনও হতে পারতো বাংলাদেশ হয়তোবা পয়েন্ট নিয়েই ম্যাচটা শেষ করতে পারতো, কিন্তু সেটা হয়নি। বসুন্ধরা কিংস ইলেভেনে একেবারে শেষ দিকের গোলে ফিলিস্তিন 1-0 গোলের জয়টা পেয়ে যায়। এরপরের যে উইন্ডোটা ছিল মার্চের পর, অবভিয়াসলি জুন উইন্ডোতে, সেই জুন উইন্ডোতে বাংলাদেশের 2টা ম্যাচ খেলতে হয়েছিল। বাংলাদেশে সে ছিল অস্ট্রেলিয়া, যেই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশের ওপর একটা গোল গ্যালোর বইয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশ তাদেরকে 2-0 গোলের বেশি আসলে গোল করতে দেয়নি, যেটা তখন মনে হচ্ছিল বাংলাদেশের একটা সাকসেস। কারণ অস্ট্রেলিয়া যারা বিশ্বকাপ খেলে, যারা এশিয়ান কাপ খেলে, তাদেরকে 2-0 গোলে আটকে রাখাও তো কম সাকসেসের নয়। তবে এরপর লেবাননের এগেইনস্টে বাংলাদেশকে হারতে হয়েছে 4-0 গোলে। যখন বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় হয়ে গেল, তখন বাংলাদেশের টার্গেট ছিল একটা, এশিয়ান কাপের তো আসলে বাছাই পর্ব বাকি আছে, সুতরাং এশিয়ান কাপের বাছাই পর্বে যদি বাংলাদেশ একটা তুলনামূলক সহজ পটে যদি বাংলাদেশ পড়তে চায়, সহজ প্রতিপক্ষ যদি পেতে চায়, তাহলে বাংলাদেশের কি করতে হবে? তাহলে বাংলাদেশের যেটা করতে হবে, বাকি যেই 2টা উইন্ডো রয়েছে সেই উইন্ডোগুলোতে, ইনফ্যাক্ট 3টা উইন্ডো ছিল, বাংলাদেশ হচ্ছে মাঝখানে একটা উইন্ডোতে খেলে নাই, বাকি যেই উইন্ডোগুলো রয়েছে সেখানে হচ্ছে গিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের বাংলাদেশের যেন এগিয়ে যেতে পারে সেই হিসেব করে বাকি দলগুলোর সাথে খেলা। সেই হিসেব করে বাংলাদেশ কি করলো? ভুটানের সাথে 2টা ম্যাচ বাংলাদেশ খেললো, 1টা ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে। কিন্তু 2024 সালে আবারও ঘুরে ফিরে সেই ভুটান ট্র্যাজেডিরও শিকার হয়েছিল বাংলাদেশ। ভুটানের কাছে বাংলাদেশ আরও একবার ম্যাচটা হেরে যায় 1-0 গোলে। ফলে কি হলো? বাংলাদেশের যে একটা টার্গেট ছিল ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের পজিশনটা বাড়িয়ে নেওয়া, সেটা মোটামুটি হলো না, সেটা কনফার্ম হয়ে গেছে তখনই। এরপর যখন মালদ্বীপকে লাস্ট ফিফা উইন্ডোতে ঘরে ডেকে আনা হলো,
সেই সময়টায় বাংলাদেশ প্রথম ম্যাচটা আপনি যদি খেয়াল করেন, সেই প্রথম ম্যাচেও বাংলাদেশ কিন্তু 1-0 গোলে হেরে গিয়েছিল। যদিও শেষ ম্যাচটা বাংলাদেশ 2-1 গোলে জিতে কোনো রকমে মানসম্মানটা রেখেছে। যেই মালদ্বীপ যারা লম্বা সময়, ইনফ্যাক্ট বাংলাদেশ যে ওই ফার্স্ট রাউন্ড ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডে যে মালদ্বীপকে হারিয়েছিল এর আগের বছর, এরপর কিন্তু মালদ্বীপ লম্বা সময় আসলে খেলার মধ্যেই কোনো আন্তর্জাতিক ফুটবলের মধ্যে ছিল না। সেই লম্বা ব্রেকের পর তারা যখন ইন্টারন্যাশনাল সার্কিটে ফিরলো, তারা বাংলাদেশকে হারিয়ে দিল, বাংলাদেশের ঘরের মাটিতে বাংলাদেশ হারলো। এ সব কিছুই হয়েছে 2024 সালে। ওই মেজর কনসার্নের জায়গা বলছিলাম না যে গোল না করা, আপনারা যদি এই ম্যাচগুলো দেখেন, এই যে 8টা ম্যাচ, সেখানে বাংলাদেশ গোল করেছে ভুটানের সাথে 1টা গোল, যেটা হচ্ছে গিয়ে মোরসালিন অনেকটা লাকিলি আসলে সেই গোলটা তিনি পেয়ে গিয়েছিলেন। এবং সবশেষ মালদ্বীপের এগেনস্টে যে বাংলাদেশ 2টা গোল করেছে, যত প্রশ্ন যে গোল করবে কে সেই প্রশ্নটার সমাধান বাংলাদেশ অন্তত শেষ ম্যাচটায় দিয়েছে। হাভিয়ার কাবরেরার চুক্তি বাড়ানোর জন্য যেই ম্যাচটা একটা বড়, তার একটা ইন্সপিরেশন হলেও আসলে হতে পারে। বছরটা যখন বাংলাদেশ শুরু করলো, তখন বাংলাদেশের র্যাঙ্কিংটা যদি আমরা একটু দেখে নেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 183-তে। এর আগেও গেল বছরের শেষটাও বাংলাদেশ 183 নম্বর র্যাঙ্কিং দিয়ে করেছিল। এরপর যখন আসলে মার্চ উইন্ডোতে বাংলাদেশের খেলা ছিল, সেখানে বাংলাদেশ 2টা ম্যাচেই হারলো। এরপরে আমরা যদি দেখি, বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু ফল করলো। জুন মাসে এসে সেটা 185 নম্বরে এসে দাঁড়িয়েছিল বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং এখন পর্যন্ত 200, সবশেষ যে র্যাঙ্কিং সেটাও যদি আপনারা দেখেন, 203টা দেশ বা কান্ট্রি তারা ফিফা র্যাঙ্কিংয়ের অন্তর্ভুক্ত, তারা ফুটবলটা খেলে থাকে। বাংলাদেশ জুনে 185 থেকে জুলাইতে 184-তে গেল। এরপর সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশের আরও ড্রপ ডাউন করতে হয়েছে র্যাঙ্কিংটার মধ্যে। 186, শেষ যেই 3টা মাস আসলো বাংলাদেশের, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসে যে বাংলাদেশের র্যাঙ্কিং একটা জায়গার মধ্যেই থাকলো 185। বলছিলাম না একটা টার্গেট ছিল ভুটান এবং মালদ্বীপ, এই 2টা দেশের বিপক্ষে যদি বাংলাদেশ 4টা ম্যাচের মধ্যে সবগুলোই জিততে পারত, তাহলে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বে পটের হিসেব নিকেশটা কিন্তু একটু সহজ হতো। সেটা যেহেতু হয়নি, তারপরও বাংলাদেশ লাকি 2027-এর যে এশিয়ান কাপ বাছাই পর্ব রয়েছে, সেখানে বাংলাদেশের গ্রুপে যারা পড়েছে, ডিসেম্বরের 9 তারিখ সেই ড্রটা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, সিঙ্গাপুর, হংকং, বাংলাদেশ। বোঝা হয়ে গেছে আরও একটা সাউথ এশিয়ান ক্লাসিকো, অর্থাৎ দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় যেই লড়াইটা হতে যাচ্ছে, সেই বাংলাদেশ ভার্সেস ভারত, সেই হিসেবটাও কিন্তু মিলে গেছে এই এশিয়ান কাপ বাছাই পর্বের ড্রতে। বাংলাদেশের ম্যাচ শিডিউলটা যদি আমরা একটু দেখে নিই, 25 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের আগের দিন বাংলাদেশ এশিয়ান কাপের থার্ড রাউন্ড কোয়ালিফিকেশনসের থার্ড রাউন্ডে যাত্রাটা শুরু করবে ভারতের এগেনস্টে ম্যাচ দিয়ে। যে ম্যাচটা বাংলাদেশ খেলবে ভারতে যে, এবং হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে ডেবিউ হওয়ার কথা রয়েছে সেই ম্যাচেই। দেশের বাইরে ইন্ডিয়ার মাটিতে হামজা চৌধুরী গায়ে জড়াবেন সেই লাল সবুজের ফ্ল্যাগ। ছেলেদের ফুটবল নিয়ে কথাবার্তা তো হলো, নারী ফুটবলে এবার যখন বাংলাদেশ সাফ খেলতে গেল নেপালে, তখন এই দলটাকে নিয়ে খুব বেশি আশা করার মতো জায়গায় ছিল না। তারা কোনো প্র্যাকটিস ম্যাচ খেলেনি, ডিফেন্ডিং টাইটেলটা তাদের হোল্ড করতে হবে এরকম একটা চ্যালেঞ্জ ছিল। দলের মধ্যেও আসলে নানা ধরনের কথাবার্তা হচ্ছিল। কোচ পিটার বাটলার তার প্রথম বড় কোনো অ্যাসাইনমেন্ট ছিল, সেই অ্যাসাইনমেন্টটায় দারুণভাবে পাশ করে গেলেন তিনি, এবং আবারও বাংলাদেশ প্রমাণ করলো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের চ্যাম্পিয়ন টাইটেলটা তাদের কাছেই থাকছে। বাংলাদেশের 2024 সাল, অর্থাৎ পার্টিকুলারলি নারী দলের 2024 সালে যে হিসেব নিকেশ, সেখানে বাংলাদেশ 8টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচে বাংলাদেশ জিতেছে, হারতে হয়েছে 2টা ম্যাচ। যেই হার 2টা আসলে বাংলাদেশের এসেছিল বছরের শুরুতে ফ্রেন্ডলি ম্যাচে চাইনিজ টাইপের এগেনস্টে। এরপর বাংলাদেশ ভুটানের সাথে 2টা ম্যাচ জিতলো। এরপর বাংলাদেশ চলে গেল সাফের আগে বাংলাদেশের প্রস্তুতিটা মন মতো হয়নি, যেটা বলছিলাম প্র্যাকটিস ম্যাচের অভাব ছিল। সাবিনারা বারবার সেটা বলছিল যে যখন আপনি টাইটেল ধরে রাখতে যাবেন, তখন আপনাকে সেইভাবে ওই ম্যাচ প্র্যাকটিসটা আসলে থাকতে হবে। পুরনো গল্প, বাংলাদেশ সাফে গেল, প্রথম ম্যাচটা বাংলাদেশ পাকিস্তানের সাথে ড্র করলো। সেই পাকিস্তানের সাথে ড্র করার পর একজন ফুটবলারের একটা বিস্ফোরক মন্তব্য পুরো দলটাকে আসলে নাড়িয়ে দিল। দলের ভেতর সিনিয়র ফুটবলারদের সাথে কোচের দূরত্ব। কোচ পাকিস্তানের এগেনস্টে যে স্কোয়াডটা সাজিয়েছিলেন সেটা দেখে সিনিয়র ফুটবলাররা খুশি হন নাই।
এরপরেই যে ঘটনাটা ঘটলো, দলের মধ্যে কোন্দল রয়েছে, কোচ পুরো দলকে পিটার বাটলার এক সুতোয় গাঁথতে পারেননি, এমন নানা প্রশ্ন উঠে আসছিল। সেই সব কিছু নিয়েই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে পরের ম্যাচটা খেলতে নামে। বাংলাদেশ যখন সাউথ এশিয়ান ওমেন্স ফুটবলের পাওয়ার হাউস হচ্ছে, তখন তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু ধরা হয় সেই ইন্ডিয়াকে। বাংলাদেশ সেই ইন্ডিয়াকে কিন্তু হারিয়ে দিয়েছিল 3-1 গোলে। সেই যে বাংলাদেশ সব সমালোচনা, সব আলোচনা, সব কিছু উত্তর দেওয়া শুরু করলো মাঠ থেকে, সেমিফাইনালের রেজাল্টটাই দেখুন, ভুটানকে তারা উড়িয়ে দিয়েছিল 7-1 গোলে। এবং ফাইনাল নেপালের ক্রাউড সব কিছুই ছিল বাংলাদেশের প্রতিপক্ষ। তারপরও সাবিনা অ্যান্ড কোম্পানিকে কেউ রুখতে পারেনি। বাংলার নারী ফুটবলাররা দেখিয়ে দিল সাফের ট্রফিটা থাকছে আমাদের কাছে। বয়সভিত্তিক ফুটবলে প্রতি বছরেই বাংলাদেশের ঘরে শিরোপা আসে, এবারও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি। ছেলেরাও জিতেছে, মেয়েরাও জিতেছে। সাফ আন্ডার 16 এবং সাফ আন্ডার 19 এই দুটার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের নারী দল। ফেব্রুয়ারি মাসে মনে থাকার কথা, কমলাপুর স্টেডিয়ামে কত ঘটনাই ঘটলো সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ম্যাচটা নিয়ে। বাংলাদেশ ভার্সেস ভারত, তারা মুখোমুখি হয়েছিল নির্ধারিত সময়ে। ম্যাচটা কোনো রেজাল্ট হয়নি, টাই ব্রেকারেও 11 জন শট নিয়েছিল, সেখানেও ছিল সমতা। এরপর রেফারি হঠাৎ করে টস করে দিলেন। এ সব কিছুই হয়েছিল 2024 সালে। টস করলেন, টসে ইন্ডিয়া জিতলো, বাংলাদেশ সেটার প্রতিবাদ করলো। দু দলের এই ফাইনাল ম্যাচ নিয়ে কত নাটক হলো, কে চ্যাম্পিয়ন হবে, কার হাতে তুলে দেওয়া হবে শিরোপা। শেষ পর্যন্ত সেই আসরটা অর্থাৎ সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবং ভারত দুটো দলকেই জয়েন্ট চ্যাম্পিয়ন করা হলো। মার্চ মাসে বাংলাদেশ যখন নেপালে গেল, সেই নেপালে সাফ আন্ডার 16 চ্যাম্পিয়নশিপ, ওমেন্স চ্যাম্পিয়নশিপ, সেটার ফাইনালে বাংলাদেশ জিতলো এবং বাংলাদেশ শিরোপাটা নিজেদের কাছে নিয়ে আসলো। ছেলেদের বয়স ভিত্তিক আসক সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ, সেই সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপেরও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ জিতলো, ফাইনালটা নিজেদের মতো করে রাঙিয়ে দিল। এই আসর থেকে আমরা পেয়েছি জাতীয় দলের দরজায় কড়া নাড়ার মতো পারফরমেন্সটা করেছিলেন মিরাজুল, নোভা, আসাদুলরা। সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য এইচ লেভেল ফুটবলে একটা পারফেক্ট ইয়ারই আসলে গেছে। এই সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপের দলটাও কিন্তু ফুল ফেজে আসলে ট্রেনিং করতে পারে নাই। তারপরও তারা দেখিয়েছে ছেলেদের বয়স ভিত্তিক ফুটবলও সিনিয়ররা না পারলেও এই জুনিয়ররা দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। জাতীয় দলগুলো নিয়ে বা এইচ লেভেল দলগুলো নিয়ে কথাবার্তা তো হলো, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের হালচালটা কেমন ছিল 2024 সালে? নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলের শিরোপাগুলোকে পারফরমেন্স দিয়ে তারা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল। 2024 সালের শুরুটাও কিন্তু তারা সেই রেসটা ধরে রেখেছিল। ইন্ডিপেন্ডেন্স কাপের শিরোপা তো গেল বছরই তারা নিজেদের করে নিয়েছিল। 2024 সালেও প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ফেডারেশন কাপেরও চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। এরপর এই সিজনে যখন নতুন একটা টুর্নামেন্ট আসলো চ্যালেঞ্জ কাপ 2.0, সেই 2.0 ফাইনালে বসুন্ধরা কিংস হারিয়ে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। লোকাল ফুটবলের এই 2024 ক্যালেন্ডার ইয়ারের যতগুলো ট্রফি রয়েছে সবগুলোই বসুন্ধরা কিংস নিজেদের করে রেখেছে। তবে যেটা বলছিলাম, শুরুটা যেমন হয়েছিল শেষটা বসুন্ধরা কিংস রাঙাতে পারছে না। 2024-25 প্রিমিয়ার লিগটা কিন্তু শুরু হয়ে গেছে। এই বছরের শেষ দিকে এসে বসুন্ধরা কিংসের প্রথমবারের মতো মনে হয় রিয়েলিটি চেকটা হয়েছে। 5 বারের টাইটেল তারা এই বছর জিতে নিয়েছে, কিন্তু 5 বারের টাইটেল চ্যাম্পিয়নরা এর আগে কখনো কোনো সিঙ্গেল লিগে 2টা ম্যাচ হারে নাই, অর্থাৎ পুরো লিগের হিসাবটা যদি আপনি করেন। এবার প্রিমিয়ার লিগে 5টা ম্যাচ এখন পর্যন্ত বসুন্ধরা কিংস খেলেছে, যেখানে তাদের 2টা ম্যাচই হারতে হয়েছে। পয়েন্ট টেবিলে 6 নম্বরে থেকে তারা বছরটা শেষ করলো। এবং যেই লিস্টটা দেখছেন, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন, চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়ন, এই 3টা আসলে বসুন্ধরা কিংসকে যারা চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিল, রানার্স আপ যারা হয়েছিল, সেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই 2024-25 লিগে এসে উঠছে। এখন পর্যন্ত আনবিটেন তারা, প্রিমিয়ার লিগের সবার ওপরের পয়েন্ট টেবিলেও তাদেরই আসলে নাম রয়েছে। সুতরাং 2024-এর শুরুটা ঘরোয়া ফুটবলের বসুন্ধরা কিংসের হলেও 2024-এর শেষটা ঘরোয়া ফুটবলে রাঙিয়ে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংসের কাছে আরও একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে গিয়ে এশিয়ান লেভেলের ক্লাব কম্পিটিশনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। এর আগেও কখনো তারা নেক্সট রাউন্ডে যেতে পারেনি। এবার যখন বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগ, যেটা নতুন ফরম্যাটে করা হলো, সেই চ্যালেঞ্জ লিগে অংশ নিল। সেই চ্যালেঞ্জ লিগেও এএফসি জুজুটা বসুন্ধরা কিংস কাটিয়ে উঠতে পারে নাই। নেজমের সঙ্গে তাদের প্রথম ম্যাচটা হারতে হলো। পরের ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে মুখ থুবড়ে পড়লো বসুন্ধরা কিংস
এবং সবশেষ পারোর এগেনস্টেও তাদের হারতে হয়েছে। এই যে তিনটা ম্যাচ, সেই তিনটা ম্যাচ মিলে বসুন্ধরা কিংস গোল করতে পেরেছিল কেবলমাত্র একটা। নতুন কোচ এসেছেন ভ্যালেরিও তিতা, তার জন্য প্রথম বিগ অ্যাসাইনমেন্ট ছিল এই এএফসি চ্যালেঞ্জ লিগটা। সেই এএফসি চ্যালেঞ্জ লিগে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি এবং সবশেষ বসুন্ধরা কিংসের এশিয়ান কম্পিটিশনের গেরোটাও আসলে কাটা হয়নি এই 2024 সালে এসেও। 2024 সালে বাংলাদেশের মাঠের ফুটবলে এসবই আসলে হয়েছে। জাতীয় দলের পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয়, নারী দল শত চ্যালেঞ্জের মাঝখানেও আরও একবার প্রমাণ করলো তারা আসলেই পারে সব প্রতিকূলতার মধ্যে থেকেও নিজেদের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে। বয়সভিত্তিক ফুটবলে যে সাফল্য এসেছে সেটার জন্য আসলে প্রপার একটা প্ল্যানিং দরকার। বাফুফের এলিট একাডেমি মাঝখানে স্থবির হয়েছিল, 2025 সালে এসে হয়তোবা আমরা দেখব সেই এলিট একাডেমি আবারও গতিশীল হবে। তাহলে 2025 সালেও যে এইজ লেভেলের কম্পিটিশনগুলো রয়েছে সেখানে বাংলাদেশের সাকসেসটাও হয়তোবা আসবে এবং ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসকে আদৌ চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত জানাতে পারবে কিনা মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেই সব হিসেব নিকেশটা তোলা থাকছে নতুন বছরের জন্যই। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।